স্বাগত আপনাদের আরো একবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্টোন টাউন জাঞ্জিবারে। সারা দুনিয়ার এভারগ্রিন ট্রাভেলার্সদের কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন। আমার যদি ভুল না হয়ে থাকে তবে আমি হয়তো প্রথম বাংলাদেশি যে কিনা বাংলাদেশ থেকে শুধু তানজানিয়াতে এসেছি অ্যাডভেঞ্চার এবং ট্রাভেল ব্লগ করার জন্য। আজ থেকে পরবর্তী 2 দিন আমি এই স্টোন টাউন তথা জাঞ্জিবার সিটিতে অবস্থান করব এবং ঘুরে দেখব এর আশেপাশের ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলি। সো ভিউয়ার্স, আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন ম্যাজিক্যাল এই নগরীকে। শুরুতেই জাঞ্জিবার সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। জাঞ্জিবার হচ্ছে তানজানিয়ার একটি স্বশাসিত দ্বীপ এবং এটি তানজানিয়ার মূল ভূখণ্ড থেকে 25 থেকে 30 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের ভিতরে কিছু দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। এর প্রধান দুটি দ্বীপের বড়টি হচ্ছে উনগুজা, যা 85 কিলোমিটার দীর্ঘ এবং 39 কিলোমিটার প্রস্থ, যেখানে বর্তমানে আমি অবস্থান করছি। মূলত জাঞ্জিবার বলতে এই উনগুজা দ্বীপটিকে সবার আগে ইন্ডিকেট করে। আর দ্বিতীয় বৃহত্তম দ্বীপটি হচ্ছে পেম্বা, যা 67 কিলোমিটার দীর্ঘ এবং 22 কিলোমিটার প্রস্থ। জাঞ্জিবারের রাজধানী হচ্ছে জাঞ্জিবার সিটি এবং এর মধ্যে স্টোন টাউন, যা 2000 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পায়। এই একই শহরে আপনারা পেয়ে যাবেন আফ্রিকা, আরব, পারস্য, ভারত এবং ইউরোপীয় স্থাপত্যশৈলীর চমৎকার সব নিদর্শন। এটি হচ্ছে স্টোন টাউন, জাঞ্জিবারের খুবই পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি বাড়ি। 2 দিন আমি এই হোমস্টেতেই থাকবো। পুরাতন গঠনশৈলীর যতদূর সম্ভব ঠিক রেখে এই ঐতিহ্যবাহী বাড়িগুলি লাক্সারিয়াস হোটেল কিংবা হোমস্টে হিসাবে ব্যবহৃত হচ্ছে। রুমের জানালা খুললেই সামনে রয়েছে সেই পুরাতন এবং ঐতিহাসিক স্লেভ মার্কেট। রুমের ভিতরে এসি, ফ্যান সহ অন্যান্য সুবিধা রয়েছে। তবে আমার কাছে কিছুটা অবাক লেগেছে যে এখানের পুরাতন বাড়িগুলিতে বেডরুম এবং ওয়াশরুমের মাঝখানে দরজা না থাকাটা। তবে ওয়াশরুমের ভিতরটা অনেক বড় থাকে, কিছুটা বেডরুমের মতনই সাইজে, যার ভিতরে পার্টিশন করা। এক পাশে রয়েছে টয়লেট এবং অন্য পাশে রয়েছে শাওয়ার। সেখানে রয়েছে আবার গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা। হোটেল থেকে বেরিয়ে পড়লাম যেহেতু দুপুর হয়ে গেছে। তো শুরুতেই আমি লাঞ্চ করে নেব, এরপরে স্টোন টাউন এবং এর আশেপাশের জায়গাগুলি এক্সপ্লোর করব। আপনারা এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে 1017 মাস। তো ডালপালা এতটাই ছড়ানো ছিল যে প্রবলেম হচ্ছে অন্য দোকানের উপর ভেঙে পড়ার সম্ভাবনা ছিল। দ্যাটস ওয়াই ওরা কয়দিন আগে এটা কেটে ফেলছে। এখানের খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট। এসে দেখলাম বাহিরের সমস্ত চেয়ারগুলি ফিল আপ হয়ে গেছে, বসার আর কোনো জায়গা নেই। তো আমি ভিতরে চলে আসলাম, এসে দেখি খাবারও মোটামুটি অর্ধেক শেষ, কিছু আইটেম তো একদমই শেষ হয়ে গেছে। এখানের খাবার নেওয়ার নিয়মটা হচ্ছে আপনার মেনু চেক করে যে আইটেমগুলি ভালো লাগে সেটা ওদের বললে ওরা নোট করে টোটাল প্রাইসটা আপনাকে বলবে, সেটা আপনি পে করে একটা টোকেন নিয়ে খাবার সংগ্রহ করে আপনি টেবিলে বসে যাবেন। তো আমি চাচ্ছিলাম এমন কোনো খাবার নিতে যেটা সচরাচর আমাদের এই দিকটায় পাওয়া যায় না, কিন্তু দেখলাম অনেক খাবারই কমন, যেমন বিরিয়ানি, পোলাও, চিকেন ফ্রাই, চিকেন কারি, ফিশ কারি। তো শেষে আমি নিয়েছিলাম একটা স্পেশাল পোলাও যেটা আমাদের এদিকটায় পাওয়া যায় না। সাথে নিয়েছিলাম রেড স্ন্যাপার ফ্রাই। এটা ঠিক ফ্রাই না, অনেকটা গ্রিল করা। কলার তৈরি একটি খাবার নিয়েছিলাম যেটা আমাদের কাছে কারি মনে হলে ওদের কাছে হচ্ছে মেন ডিশ। এখানে কলা দিয়ে তৈরি অনেক খাবার আপনারা পাবেন, যেহেতু প্রচুর পরিমাণে কলা এদেশে উৎপন্ন হয়। কলার তৈরি বিভিন্ন ধরনের কারি এখানে পাবেন, যার ভিতরে আমি গরু মাংস দিয়ে কলা রান্না হতে দেখেছি। কলার তৈরি চিপস পাবেন, ইভেন রাস্তার পাশে আমি কলার তৈরি বারবিকিউ পেয়েছি। তো যাই হোক, খাবার কিন্তু অনেক টেস্টি ছিল, বিশেষ করে পোলাও এবং ফিশ গ্রিল। এখানে আরেকটা ব্যাপার বেশ লক্ষণীয়, সেটা হচ্ছে সি বিচ এরিয়া এবং এই যে জাঞ্জিবার সিটি, খাবারের বেশ ভেরিয়েশন আছে। এখানে অনেক উপমহাদেশীয় খাবার পাবেন যেটা আমি সি বিচ এরিয়াতে পাইনি। এখানকার অধিবাসীদের খাবারের তালিকায় রয়েছে প্রধানত মাছ, নারিকেল, ভাত, কাসাবা এবং মিষ্টি আলু ইত্যাদি। লাঞ্চ শেষ করে আবার বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে মধ্য দুপুর, সূর্য একদম মাথার উপরে। তো বেশ ভালোই রোদ এবং গরম লাগছে অনেকটা। তো ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। সামনে একটা পার্কের মতন জায়গা পেলাম। অনেক লোকালকে দেখলাম বেঞ্চে বসে আছে, চারদিকে অনেক গাছপালা, যার বেশিরভাগই মনে হচ্ছে নিম গাছ।
এই জায়গাটির নাম হচ্ছে জুমালা ট্রেন। এর কারণ হচ্ছে আপনারা এখন যে লম্বা রেলগাড়ির মতো একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটার সাথে সাদৃশ্য রেখে এরা এই জায়গাটিকে জুমালা ট্রেন বলে। এটি হচ্ছে মূলত একটি মার্কেট। এখন যেহেতু রিনোভেশন হচ্ছে, ভিতরে যাওয়া যাচ্ছে না। লোকালদের সাথে আমিও বেঞ্চে বসে আছি আর দেখছি তাদের মুভমেন্ট, তাদের লাইফস্টাইল, ওপেন মার্কেট। এর আগে ছিলাম আমি সি বিচ এরিয়ায়, সেখানটার লোকজন এবং এই জাঞ্জিবার সিটির লোকজনের ভিতরে খুব একটা পার্থক্য পরিলক্ষিত হচ্ছে না। এর কারণ হচ্ছে ছোট্ট একটা দ্বীপ, খুব একটা পার্থক্য না থাকাটাই স্বাভাবিক। তো যাই হোক, বাংলাদেশ থেকে এত দূরের আমি নতুন একটা দেশে আসছি, নতুন মানুষজন, নিউ এনভায়রনমেন্ট, তো সবকিছু মিলিয়ে অনেক চমৎকার একটা সময় কাটাচ্ছি এবং আমার এইবারের এই জার্নিটা আমি অনেক এনজয় করছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্টোন টাউন। এখানের প্রত্যেকটা বাসাবাড়ি, অলিগলি, কোনাকাঞ্চা সব জায়গায় মনে হয় ছড়িয়ে আছে ইতিহাস এবং রোমাঞ্চ, যার অন্বেষণে প্রতিদিন এখানে অনেক বিদেশি পর্যটক আসেন চোখের তৃষ্ণা মেটানোর জন্য। এখানে আপনি যদি একবার ঘুরতে আসেন, আপনার মন বারবার এখানে ফিরে আসতে চাবে, এমন সুন্দর একটি জায়গা। আমি হচ্ছে এখন স্টোন টাউনের একদম শেষের দিকটা যাচ্ছি, যেখানটা ভারত মহাসাগরের সাথে মিশে গেছে। সেখানেই রয়েছে এই জাঞ্জিবার সিটির অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন ওল্ড ফোর্ট বা অ্যারাবিক দুর্গ। এখানকার ঐতিহ্যবাহী বাড়ি এটি একটি, যেখানে কাঠের তৈরি ফ্রেম, পাল্লা, উপরে টিন শেড, নিচে খুবই নকশা করা দরজা দেখতে পাবেন। এরকম অসংখ্য এখানে বাড়ি রয়েছে, যেগুলি কোনোটাই হয়তো লোকাল থাকছে, কোনোটা হয়তো লাক্সারিয়াস হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে অথবা অন্য কোনো কাজে। এটি কিন্তু এখানকার একমাত্র রাস্তা নয়, এরকম অসংখ্য রাস্তা, অলিগলি চারদিকে মাকড়সার জালের মতন ছড়িয়ে আছে, যার দুপাশে আছে এখানকার ঐতিহ্যবাহী পৌরাণিক এই বাড়িঘরগুলি। সেখান থেকে কোন এক অজানা রহস্য হয়তো আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, আমার কাছে এসো এবং আমাকে এক্সপ্লোর করো। আপনি যদি চান সারাটা দিন আপনি এই স্টোন টাউনে কাটিয়ে দিতে পারবেন, একটু আপনার বোরিং লাগবে না। পরবর্তী পর্বে মূলত আমি আপনাদের সামনে স্টোন টাউনকে আরো ব্যাপকভাবে তুলে ধরার চেষ্টা করব। আজকে আপনাদেরকে এখন আমি নিয়ে যাব আরবদের তৈরি সেই যে পুরাতন দুর্গ আছে সেটা দেখার জন্য। আপনারা এখন অ্যারাবিক দুর্গ দেখতে পাচ্ছেন। এটি 1699 সালে পর্তুগিজদের বিতাড়িত করার পরে ওমানিস আরব দ্বারা নির্মিত হয়েছিল জাঞ্জিবারকে বহিঃশত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য। আমি এখন দুর্গের ভিতরে প্রবেশ করছি। এখানে কোনো এন্ট্রি ফি নেই এবং ওপেনিং আওয়ার হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে যদি কোনো ইভেন্ট কিংবা প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে এই সময় প্রযোজ্য নয়। ভিতরে এসেই মিউজিক ক্যাফের এই ধরনের লাইভ মিউজিকের সুরের মূর্ছনা মুহূর্তের ভিতরে যেন অন্য একটা জগতে নিয়ে গেল। চমৎকার এই ক্যাফেটিতে কফি নিয়ে বসে যেতে পারেন আর উপভোগ করতে পারেন এদের ট্র্যাডিশনাল এই মিউজিক। এর পাশেই রয়েছে আরেকটি ওপেন এমপি থিয়েটার। দুর্গের ভিতরের আঙিনা এখন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ছোট ছোট যে দোকানগুলি দেখতে পাচ্ছেন, এখানে ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পোশাক, পেইন্টিং, ভাস্কর্য সহ অনেক সুভিনিয়ার বিক্রি হচ্ছে।
এখানের ক্যাফেগুলি মূলত কিন্তু সন্ধ্যার পরেই জমে ওঠে, বার নাইট হয়, এখানে প্রচুর মানুষের সমাগম হয় তখন। তবে এই দুর্গের অন্যতম প্রধান একটা আকর্ষণ হচ্ছে ওপেন এয়ার এমপি থিয়েটার, যেখানে ছোট বড় বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল এবং প্রোগ্রাম হয়ে থাকে, যেমন ফ্যাশন শো, মুভি নাইটস, ওয়েডিং প্রোগ্রাম, সেই সাথে মিউজিক্যাল ফেস্টিভ্যাল শাউটিজা বুশরা ফেব্রুয়ারিতে এবং জাঞ্জিবার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে থাকে জুলাইয়ের শেষে। তবে এবছরের ফিল্ম ফেস্টিভ্যাল 1 থেকে 4 অগস্ট পর্যন্ত হয়েছিল, যার কিছুদিন আগে আমি তানজানিয়া থেকে চলে আসি, তাই না দেখার একটা ছোট আফসোস থেকেই গেল। যদি দেখতে পারতাম তবে হয়তো আরো কিছু সুন্দর মুহূর্ত বা এক্সপিরিয়েন্স আমার ঝুলিতে যোগ হতো। দুর্গের ভিতরেরই আরো একটি অংশে এটি, এখানে আসতে আমাকে একটি স্টিলের তৈরি গেট পার হয়ে আসতে হয়েছে। এখানে এসে পেলাম অনেক বড় একটি মাঠ। আমার যেটা ধারণা এখানে সেই সময় সৈনিকদের সমাবেশ সহ আরো বিভিন্ন ধরনের কার্যকলাপ সংগঠিত হতো। এই দুর্গটি ওমানের বিখ্যাত আল মুসাইদি ফ্যামিলি কর্তৃক নির্মিত হওয়ার পরে আরো বিভিন্ন ধরনের কাজে পরবর্তীতে ব্যবহৃত হয়েছিল, যেমন গ্যারিসন, কারাগার, টেনিস ক্লাব এবং সর্বশেষ জাঞ্জিবার রেলওয়ে স্টেশনের টার্মিনাল হিসাবে। এই অংশটিতেও মাঠের পাশে আমরা কিছু সুভিনিয়ার শপ দেখতে পাচ্ছি। দুর্গটিতে বেশ কয়েকটি কেল্লা রয়েছে, যার একটিতে রয়েছে আর্ট গ্যালারি, যেখানে অনেক শিল্পকর্ম দেখতে পারবো। এই কেল্লার উপরেই রয়েছে সেই আর্ট গ্যালারি, যেখানে আপনারা পেন্টিং এর সাথে লোকাল পেন্টার্সদেরও পেয়ে যাবেন। ওনাদের সাথে দেখা করে যদি কিছু জানার থাকে জেনে নিতে পারবেন, পেন্টিং সংগ্রহ করতে পারবেন। আর আপনার যদি চিত্রকলায় খুবই আগ্রহ থাকে তবে এখানে পেন্টিং এও আপনি অংশগ্রহণ করতে পারবেন হ্যান্ডস অন কোর্সে। একজন পেইন্টার যখন তার মনের ভিতরের কল্পনা, চিন্তার শক্তি তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তোলেন, সৃষ্টি হয় নতুন একটি শিল্পকর্মের। আমার মতে এর কোনো মূল্য নির্ধারণ করা যায় না। আমরা যেটা পারি ওই ব্যক্তিকে তার কিছু সম্মানই প্রদান করতে। খুবই চমৎকার একটি জায়গা, এখানে কিছুক্ষণ থাকলে আপনার মন ভালো হয়ে যাবে। এখানকার প্রত্যেকটা পেন্টিং এ যেন এক একটি আলাদা গল্প। এখন আমি এমন একটা জায়গায় হেঁটে বেড়াচ্ছি, একটা সময় এখানে না জানি কত সৈনিক নির্ঘুম রাত কাটিয়েছেন জাঞ্জিবারকে বহিঃশত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য। ইউরোপীয় স্থাপত্য শৈলীর যে একটি প্রভাব আছে এই স্টোন টাউনে, আপনারা এই ভিউটি দেখেই বুঝতে পারছেন। অলমোস্ট সারাটা বছরই এখানে ছোট বড় অনেক ফেস্টিভ্যাল লেগেই থাকে। 9 থেকে 10ই অগস্ট এখানে অনুষ্ঠিত হবে রেগে ফেস্টিভ্যাল। এটি হচ্ছে জামাইকান একটি মিউজিক, যা 1960-এর দশকের শেষের দিকে ওখানে উদ্ভব হয়। এই সঙ্গীতেরই একজন বিশ্ববিখ্যাত শিল্পী হচ্ছে বব মার্লে। আপনাদের অনেকের মতো উনি আমারও খুবই একজন প্রিয় শিল্পী। বিশ্ববিখ্যাত কুইন ব্যান্ডের লিড ভোকালিস্ট ফ্রেডি মার্কারির জন্মস্থান হচ্ছে এই স্টোন টাউন জাঞ্জিবার। আপনারা অনেকেই হয়তো তা জানতেন না। পরবর্তী পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই কিংবদন্তি শিল্পীর বাড়ি দেখার জন্য, যা হচ্ছে জাঞ্জিবার সিটির ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেস। আমাকে যদি জিজ্ঞেস করেন যে তানজানিয়া বেড়াতে গেলে কি এমন আছে এক্সক্লুসিভ যেটা ওখান থেকে আনা যায়, আমি সাজেস্ট করব তানজানাইট। এটি হচ্ছে একমাত্র তানজানিয়ার খনি থেকেই উত্তোলিত এক ধরনের মূল্যবান রত্ন। এর তৈরি বিভিন্ন ধরনের অর্নামেন্টস এখানে পাবেন, আপনি আপনার প্রিয়জনের জন্য নিয়ে যেতে পারেন, তবে এগুলি ভালোই এক্সপেন্সিভ।
ম্যাম্বো মিসিগে এটি হচ্ছে এখানকার বিখ্যাত একটি ল্যান্ডমার্ক, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। 1850 সালে একজন বিখ্যাত আরব বণিক কর্তৃক তার প্রতিদ্বন্দ্বী ভাইয়ের তুলনায় শ্রেষ্ঠ হিসেবে তখন এটি নির্মাণ করেছিলেন। এর বিস্তারিত ইতিহাস এখানের দেওয়ালিতে লেখা আছে। এটি বর্তমানে হায়াত পার্কের অন্তর্ভুক্ত এবং একটি 5 স্টার হোটেল হিসাবে পরিচালিত হচ্ছে। এখানে আরো অনেক ঐতিহ্যবাহী ল্যান্ডমার্ক রয়েছে, ইভেন আমি কিছু দেশের দূতাবাসও দেখতে পেয়েছি এই এরিয়াতে। এখন আমি আপনাদেরকে এমন একটা নিরিবিলি শান্তির জায়গায় নিয়ে যাব যেখানটায় চাইলে আপনারা সারাটা দিন বসে কাটিয়ে দিতে পারেন ওই নীল সাগরের দিকে চেয়ে। আপনাদের একটু বিরক্ত লাগবে না। সমুদ্রের বাতাসে যেন শরীর জুড়িয়ে যাচ্ছিল। কয়েকজন লোকাল ছিল, ওরা আমার কাছে জানতে চাচ্ছিলেন সামনেই একটা ছোট আইল্যান্ড রয়েছে, সেখানে আমি প্রাইভেট ট্যুরে যাব কিনা। পাশেই একটা সমুদ্র লাগোয়া ক্যাফে রয়েছে, মন চাচ্ছিল এখানটায় বসে কিছুক্ষণ সময় কাটাই, কিন্তু তার হলো না, যেহেতু এখনো অনেক জায়গা দেখা বাকি রয়ে গেছে। সন্ধ্যা হওয়ার আগেই তা আমাকে ঘুরে দেখতে হবে। এখানকার এই হসপিটালটির সামনে কিংবা চারপাশে মানুষ কিংবা কোনো গাড়ির জটলা নেই, কোনো শব্দ দূষণও পাওয়া যায়নি। আমি এখন আসছি জাঞ্জিবারের ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেস পিস মেমোরিয়াল মিউজিয়াম দেখার জন্য। যে সকল ট্যুরিস্ট জাঞ্জিবারে আসেন তারা এখানটায় ভিজিট করেন, বিশেষ করে যারা ইতিহাস জানতে পছন্দ করেন। এখানে আসার পরে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যা আমাকে অনেক অবাক করে দেয়। আমি যখন এই পিস মেমোরিয়ালের সামনে আসি তখন দেখলাম হঠাৎ করে রোডের সমস্ত গাড়ি থেমে গেছে। তো আমি মনে করেছি নর্মাল ট্রাফিক সিগন্যাল, কিন্তু দেখলাম মানুষও তাদের হাঁটা থামিয়ে দাঁড়িয়ে রয়েছে। একজন এসে বললেন যে এখানে কোনো ভিআইপি আসবেন, যার কারণে এতটা সিকিউরিটি চারদিকে। তখন আমার কিছুটা মন খারাপ হয়ে যায়। তবে তো আজকে আর আমি এই মেমোরিয়ালের ভিতরে যেতে পারছি না, যেহেতু ভিআইপি আসবেন। এরপরে সেই ভিআইপি এর গাড়ি বহর এসে থামলো। সামনে ছিল সিকিউরিটি অফিসারদের গাড়ি। সেখান থেকে একজন হিজাব পরিহিতা লেডি সিকিউরিটি অফিসার এসে আমাদের সামনে দাঁড়ালেন এবং সবাইকে খুবই সুন্দর করে একটা সালাম দিলেন। প্রথম অবাকটা আমি তখনই হয়েছি। নর্মালি ভিআইপির সিকিউরিটি অফিসার সাধারণ মানুষের সাথে এ ধরনের গ্রিটিংস করেন না। এরপরে ভিআইপি তার ফ্যামিলি নিয়ে মিউজিয়ামের ভিতরে চলে গেলেন। আমি চিন্তা করলাম যেহেতু ভিতরে যেতেই পারবো না, বেটার হচ্ছে যতদূর সম্ভব বাহির থেকে দেখে চলে আসা। মিউজিয়ামের সামনে রাখা ছিল একটি অনেক পুরাতন অ্যানকর এবং জাঞ্জিবারের ঐতিহ্যবাহী নৌকা। একটা সময় আমি মিউজিয়ামের এন্ট্রান্সের সামনে আসলে একজন সিকিউরিটি অফিসারের সাথে দেখা হয়ে গেলে ওনাকে আমি অনুরোধ করলাম, যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি, যদিও আমি জানি সিকিউরিটি রিজনে এটা সম্ভব নয়, তারপরেও শেষবারের মতন চেষ্টা হিসাবে ওনাকে বলেছিলাম। কিন্তু সেই অফিসার আমাকে অবাক করে দিয়ে ভিতরে অ্যালাউ করেছিলেন, যা ছিল আমার কাছে একদমই অপ্রত্যাশিত। যা নিজের দেশে সম্ভব ছিল না তা অন্যের দেশে এসে সম্ভব হয়েছে, ব্যাপারটা অবাক করারই মতো। জাঞ্জিবার এমনিতেই অনেক সুন্দর একটি জায়গা, তারপরও এই ঘটনার জন্য হলে অন্তত জাঞ্জিবারকে আমি আজীবন মনে রাখবো। ভিআইপি ছিলেন পার্শ্ববর্তী রাষ্ট্র বুরুন্ডির একজন মন্ত্রী, সাথে ওনার ফ্যামিলি মেম্বার, কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, ফটোগ্রাফার, গাইড, ওনাদের সিকিউরিটি অফিসার্স। ওনারা ওনাদের মতন করে ঘুরে দেখছিলেন আর আমি কিছুটা দূরত্ব মেনটেন করে আমার মতন করে ঘুরে দেখছিলাম, ছবি নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, কোনো বাধা ছাড়াই। ব্যাপারটা আমার কাছে অনেক ভালোই লেগেছিল। এই পিস মেমোরিয়াল মিউজিয়ামটি প্রথম বিশ্বযুদ্ধের পরপরই যারা যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন তাদের জন্য স্থায়ী শান্তির স্মারক হিসেবে নির্মিত হয়েছিল। মিউজিয়ামটির নকশায় আয়া সোফিয়া এবং তাজমহলের প্রভাব বিদ্যমান। এই মিউজিয়াম 1925 সালে জাঞ্জিবারের হাইনেস সৈয়দ খালিফা বিন হারুন সুলতান ওপেন করেন এবং এর নাম দেন বাইতুল আমান বা শান্তির ঘর।
সুলতানের পেইন্টিং, তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, তার দরবার এখানটায় রাখা আছে। জাঞ্জিবার মিউজিয়াম অফ আর্ট থিমের ভিতরে রয়েছে আর্টি, মৃৎশিল্প, বাঁশকাঠি, পোশাক, কাঠের খোদাই, কার্ভিং, হাড়, পাথর এবং ধাতুর তৈরি বিভিন্ন শিল্পকর্ম। জাঞ্জিবার একটা সময় ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। ওই সময়কার বিভিন্ন গভর্নর এবং তাদের লেডিদের পেইন্টিংও এখানে রাখা আছে। এখানের ইতিহাস, বিভিন্ন বিষয়বস্তু আরো চমৎকারভাবে ভিজিটরদের মাঝে বোঝানোর জন্য চমৎকার একটি ভিডিওগ্রাফির মাধ্যমে দেওয়ালে রাখা একটি টিভি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। পিচ মেমোরিয়াল মিউজিয়ামের উল্টো দিকেই রয়েছে ন্যাচারাল হিস্টরি মিউজিয়াম, যেখানে এই জাঞ্জিবার দ্বীপের বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর নমুনা রাখা আছে। আপনি এখানে এসে ঘুরে দেখলে একটা ধারণা পেয়ে যাবেন যে এই দ্বীপে কি ধরনের উদ্ভিদ এবং প্রাণী রয়েছে বা ছিল আগে। এত বড় পোকা আপনারা কখনো আগে দেখেছেন কিনা মিলিয়ে দেখেন তো, আমি তো দেখিনি। এটি হচ্ছে তিমি মাছের কঙ্কাল। চিতাবাঘটা দূর থেকে দেখে একদম জীবন্ত মনে হচ্ছিল। পিচ মেমোরিয়াল মিউজিয়াম এবং ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামে আপনারা একই টিকিট দিয়ে প্রবেশ করতে পারবেন। পার পার্সন টিকিট হচ্ছে ৬,০০০ তানজানিয়ান শিলিং। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম দেখে বের হয়ে বাজাজে চেপে আমি এখন দ্রুত ছুটছি ফোরদানি গার্ডেনের দিকে। সানলাইট থাকা অবস্থায় ওখানে পৌঁছাতে হবে, নয়তো অনেক চমৎকার দৃশ্য আমি মিস করব। এই হচ্ছে সেই বিখ্যাত ফোরদানি গার্ডেন বা জুবলি গার্ডেন, তবে বর্তমানে এটি বেশি ফোরদানি পার্ক নামেই পরিচিত। এখানে বিকেলে কিংবা সন্ধ্যার পরে প্রচুর মানুষের সমাগম হয়। লোকেশনটা হচ্ছে অনেক ভালো একটি জায়গা, সামনে হচ্ছে ভারত মহাসাগর, তারপরে ফোরদানি গার্ডেন। গার্ডেনের পরে রয়েছে সেই বিখ্যাত অ্যারাবিক দুর্গ, যেখানটায় আপনাদেরকে আমি নিয়ে গেছিলাম, এবং তার পাশে রয়েছে আরেকটা ঐতিহাসিক ল্যান্ডমার্ক হাউস অফ ওয়ান্ডার্স, যেখানটা এখন রিনোভেশনের কাজ হচ্ছে, তাই যাওয়া যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন কেপ টাউন ফিশ মার্কেট, সাথেই রয়েছে একটি রেস্টুরেন্ট সমুদ্র লাগোয়া। এখন
এখন আমি আপনাদেরকে জাঞ্জিবারের খুবই পপুলার একটি জায়গায় নিয়ে আসছি। আপনারা অনেকেই বিভিন্ন ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক রিলসে দেখে থাকবেন যে একদল জাঞ্জিবারের লোকাল ছেলে ওয়েলকাম টু জাঞ্জিবার লেখা প্ল্যাকার্ড নিয়ে সমুদ্রের পানিতে ডিগবাজি মেরে ঝাঁপ দেয়। এটি হচ্ছে সেই জায়গা। সেই প্ল্যাকার্ডে কখনো বিভিন্ন দেশের নাম, প্রিয় কোনো ব্যক্তির নাম কিংবা বিভিন্ন দেশের ফ্ল্যাগ বহন করে সেই লোকাল ছেলেরা সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়েন। তার সেই দৃশ্যগুলি আপনাদের সাথে আমি আর কিছুক্ষণ পরে শেয়ার করব। চমৎকার লোকেশনের এই রেস্টুরেন্টে বসে ভারত মহাসাগরের ফ্রেশ সি ফুড খেতে খেতে মনোমুগ্ধকর একটি সূর্য ডোবার দৃশ্য এখানে বসে উপভোগ করতে পারেন। সেটা হতে পারে আপনার জীবনের স্মরণীয় কোনো বিকেল কিংবা রোমান্টিক কোনো সন্ধ্যা অথবা চাঁদনি রাত। সন্ধ্যায় এখানে পৃথিবীর অন্যতম সেরা সি ফুডের পসরা বসে। আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী পর্বে। আপনিও চাইলে আপনার প্রিয় কোনো ব্যক্তির নামে এভাবে ওদের সমুদ্রে নামাতে পারেন কিংবা আপনি নিজেও ওদের সাথে ঝাঁপ দিতে পারেন। আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই, তবে ফিরছি আগামী পর্বে স্টোন টাউন এবং জাঞ্জিবার সিটির এক্সটেন্ডেড ব্লগ নিয়ে, যেখানে তুলে আনবো আরো অনেক কিছুই। দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বাটনে প্রেস করে সাথেই থাকুন। অনেক বেশি ভালো থাকবেন। হ্যাপি ট্রাভেলিং।